রপ্তানি মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজ কথা বলবো নির্বাচনের কালক্ষণ নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে যিনি অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সিনিয়র সাংবাদিক এবং একই সাথে ঐক্যমত কমিশনের সাথে যুক্ত রয়েছেন, তার সাথে আমরা কথা বলবো। সাংবাদিক মনির হায়দার ভাই রয়েছেন আমাদের সাথে। মনির হায়দার ভাই, আপনাকে স্বাগত জানাই এবং এই স্বাগত জানার সাথে সাথে একটু আপনার কাছে জানবার চেষ্টা করব, যেহেতু এখন বাংলাদেশের মধ্যে বিগত সরকারের আমলে কোনো তথ্য যে গোপন রাখবার কোনো রকম কোনো অভিপ্রায় এই সরকারের নেই। আজকে বিএনপির সাথে আপনাদের বৈঠক ছিল, দীর্ঘ অনেক আলোচনা হয়েছে, নিশ্চয়ই সেগুলি জানবার চেষ্টা করব। তবে একটা বিষয়, সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে দায়িত্ব পালনের সেটি একটি প্রায় 9 মাসের কাছাকাছি, 8.5 মাস হয়েছে। একটা বিশেষ পরিস্থিতিতে পতিত সরকার যখন পালিয়ে যায়, তখন কিন্তু প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশের মানুষ যাকে শ্রদ্ধা করে এই আসন অলঙ্কৃত করেছেন, তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। মানুষের মধ্যে নানা রকম উৎসাহ উদ্দীপনা ছিল, কিন্তু উৎসাহ উদ্দীপনার ঘাটতি কি রাজনৈতিক দলগুলোর মধ্যে পড়ছে কিনা, বিশেষ করে নির্বাচন নিয়ে? আমরা সুশাসনের ঘাটতি, অর্থ পাচার, আমাদের দুর্নীতি, অনিয়ম বন্ধ, এগুলির অনেক ক্ষেত্রে কিন্তু সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রমকে বেগবান করেছে। রোজার মাসে আমরা দেখেছি দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল ছিল, বিদ্যুতের কোনো রকম কোনো সমস্যা হয়নি। তারাবির নামাজের সময় আমরা দেখেছি প্রায় সময়, বিগত সময়ে নামাজ পড়তে পড়তে কিন্তু আমরা দেখতাম বিদ্যুৎ চলে যেত। এই সব কিছু মিলিয়েই কিন্তু এখন সবচেয়ে যে বড় লক্ষ্যটা, সেটি হচ্ছে কিন্তু একটা জাতীয় নির্বাচন। এক এক দলের এক এক প্রতিক্রিয়া। তবে সমষ্টিগতভাবে যদি বলতে চাই, নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা তার যে বিশ্লেষণ, সেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের জুনের মধ্যে বলছেন। সে অবস্থার প্রেক্ষাপটে আজকে বিএনপি আপনাদের সাথে বড় দল, তারা আপনাদের সাথে দেখা করেছেন, কথা বলেছেন, আলাপ হয়েছে। এই ভোটের দিনক্ষণ কিন্তু মানুষ পাচ্ছে না। মানুষ কিন্তু একটা, অনেকে যারা কৌতূহল, এটা নিয়ে উদ্বিগ্ন নয়, কৌতূহল যে আসলে নির্বাচন কবে হবে, কখন হবে। আজকে বিএনপির সাথে আলাপচারিতে আপনারা কি বুঝতে পারলেন? তারা কি ডিসেম্বরের মধ্যে অনড় আছে, নাকি না তাদের মধ্যে কিছুটা ওনারা চাচ্ছেন যে না, আসলে আমরা কিছুটা সংস্কার এবং সরকারকে একটা স্পেস দিয়ে আমরা নির্বাচনে যেতে চাই? আপনি কীভাবে দেখছেন? অনেক ধন্যবাদ জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রথম কথা হলো যে নির্বাচনের ব্যাপারে সরকারের অবস্থান তো সরকার রিপিটেডলি পরিষ্কার করেছে, এবং বিএনপির তরফ থেকে কেউ কেউ এটা বলেন, মানে বলার মধ্যেও আবার বিভিন্ন ধরন আছে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, নিঃসন্দেহে প্রফেসর ইউনূসের নেতৃত্বে এখন যে সরকার ক্ষমতায় আছে, এটা একটা বিশেষ পরিস্থিতির সরকার। আপনি বলেছেন, জি, ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী একটা বিশেষ পরিস্থিতির দেশের মানুষের গণ অভ্যুত্থানের পটভূমিতে পালিয়ে গেছে। পুরো রাষ্ট্রকে এক ধরনের পরিত্যক্ত রেখে তারা পালিয়ে গেছে। অনেকটা সেই পরিত্যক্ত একটা জায়গা থেকে এই দেশের দায়িত্ব নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার দেশকে একটা স্বাভাবিক জায়গায় নেওয়ার চেষ্টা করছে। এই স্বাভাবিক জায়গায় নেওয়ার যে অ্যাসাইনমেন্ট এই সরকারের, সেটা শেষ হবে একটা গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে, আর সেটা হলো একটা নির্বাচন। খুব সঙ্গত কারণেই এই নির্বাচন বা এই ট্রানজিশন কবে কিভাবে হবে, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রশ্ন আছে, সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল আছে। আবার অনেকে বলে, অনেকের নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের আকাঙ্ক্ষা বা তাদের প্রত্যাশার কথা জানায় যে এই সরকার এতদিন থাকুক, আমরা চাই। যেহেতু যে আপনি একটু আগে বললেন, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, আইন শৃঙ্খলা, এটা সেটা সব মিলিয়ে অনেকে মনে করে হ্যাঁ এই সরকার বোধহয় 5 বছর 10 বছর থাকলে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি ক্যাম্পেইনও আছে নানা রকম। কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে আমি দৃষ্টান্তটা এরকম দিতে চাই যে বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন কাজ করে না, তারা একটা পর্যায়ে শান্তি শৃঙ্খলা ঠিকঠাক করে দিয়ে কিন্তু চলে আসে, তারা কিন্তু সেখানে থাকে না, থাকতে যায় না। তারা একটা বিশেষ পরিস্থিতিতে জাতিসংঘের মধ্যস্থতায় একটা নির্দিষ্ট বা একটা সাময়িক সময়ের জন্য তারা দায়িত্ব পালন করতে যায়, তারপরে চলে আসে। তারা যত ভালো পারফরমেন্সই করুক, তারা কখনো ওই দেশে স্থায়ী থাকে না। ঠিক এই আমি তুলনাটা এই জন্য করলাম যে এই সরকার একটা গণ অভ্যুত্থান পরবর্তী একটা বিশেষ পরিস্থিতিতে এই দেশকে ভঙ্গুর অবস্থা থেকে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে, আইন শৃঙ্খলা, অর্থনীতি, এগুলোকে একটা স্টেবল জায়গায় এনে, এবং সবচাইতে বড় হলো যে আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল। তো সেই নির্বাচন ব্যবস্থাটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণ শেষে এই সরকার চলে যাবে।
তো সেই নির্বাচনটা কবে হবে সেই কথা মাননীয় প্রধান উপদেষ্টা রিপিটেডলি বলছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এটা আজ থেকে কয়েকদিন আগে 16ই এপ্রিল বিএনপির একটি প্রতিনিধি দল যখন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন, তারপরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আমি দেখেছি মিডিয়াকে, তিনি ব্যাখ্যা করেছেন এটা, যে ডিসেম্বর থেকে জুন বলতে ডিসেম্বরটাই টার্গেট, কিন্তু নানা কারণে এটা একটু পিছাতে পারে না। সেই পিছানোটা জানুয়ারি হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, কিন্তু কোনো ক্রমেই সেটা জুনের পরে যাতে না যায়, এজন্য ডিসেম্বর থেকে জুন কথাটা বলা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি যখন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে এটা নিয়ে কথা বলেছি, তিনি সবসময় বলেছেন যে সব কাজ তোমরা দ্রুত এগিয়ে নাও। ঐক্যমত্য কমিশনের অন্য মাননীয় সদস্য যারা আছেন তাদেরকে তিনি বলেন যে মানে যে সমস্ত যে কাজগুলো সংস্কার এবং সেই লক্ষ্যে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, এটার বিভিন্ন তৎপরতা আছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে, তিনি বলেন যে কোনো সময় নষ্ট যাতে না হয়, সব কিছু দ্রুত করে ফেলা। সুতরাং এইটা স্পষ্ট, এখানে কোনো লুকোছাপার কিছু নাই। কেউ 5 বছর বললো না 10 বছর বললো, এটাও সরকারের কাছে বিবেচ্য না। সরকারের পরিকল্পনা, সরকার পরিষ্কার সবার কাছে যে সরকার তার দ্রুত এই সমস্ত ধ্বংসযজ্ঞকে একটা ন্যূনতম রিপেয়ারের জায়গায় নিয়ে একটা মেরামত করে একটা গণতান্ত্রিক উত্তরণের মধ্যে দেশ তার কাজ শেষ করবে। জি, মনির হায়দার, আপনি তো দীর্ঘদিন এই বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মানুষের যে অভিপ্রায় সবকিছু আপনি ফলো করছিলেন, এবং সেই ফলোর প্রেক্ষাপটেই কিন্তু আমরা দেখেছি যে গত পতিত আওয়ামী সরকারের আমলে আপনি যখন আপনার বিভিন্ন ইউটিউব লিঙ্কে নানা রকম বক্তব্য মন্তব্য দিতেন, আপনি কিভাবে মানুষকে স্বস্তি দিবার জন্য, এবং আমরা সবাই মনে করতাম যে ফ্যাসিস্ট কিন্তু যতদিনই থাকুক কিন্তু তারা দীর্ঘদিন থাকতে পারবে না, এবং সেটাই কিন্তু ঘটেছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে একটা নির্বাচন, ভোটের অধিকার, সবচেয়ে বড় বিষয় যেটি মানুষের ভোটের অধিকার, এবং সেই ভোটের অধিকার হচ্ছে একটা জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি একটা সরলীকরণের দিকে যাচ্ছে, একটা নির্বাচনের পথে যাচ্ছে। কিন্তু আমরা ঈদের জামাতে যখন দেখি পিছন থেকে স্লোগান দেয় এই সরকার আরও 5 বছরের জন্য দরকার, এবং আমরা ফেসবুক ইউটিউবে নানা রকমভাবে যখন মন্তব্য বক্তব্য দেখি, তখন মানুষের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া হয় কিনা, আসলে এগুলি কি আসলে সরকারের কোনো প্রোপাগান্ডার অংশ কিনা, যায় তারা আরো বেশি দিন থাকতে চায়। যদিও ব্যাখ্যা করেছে, আমরা এটা আর কনফিউশন থাকার কোনো সুযোগ নেই। ওই যে বাংলাদেশের শান্তিরক্ষীরা সিয়েরা লিওনে গিয়ে সেখানে তাদেরকে বাংলা শিখিয়েছে, আপনি নিশ্চয়ই শুনেছেন, নিশ্চয়ই দেখেছেন। সিয়েরা লিওনের লোকেরা বলছে তোমরা যেও না, তোমরা থাকো, হ্যাঁ আমাদের দেশে থাকো, এবং তারা বাংলায় গান গায়, বাংলায় কথা বলে, বাংলা নাকি সিয়েরা লিওনের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমি অনেক আগে গিয়েছিলাম, বহু বছর আগে, মানে তখন এতটা ছিল, কিন্তু তাই বলে কি সেই শান্তিরক্ষীরা সে দেশে রয়ে গেছে? সেটা বাংলাদেশের শান্তিরক্ষী হোক আর অন্য দেশের শান্তিরক্ষী হোক, তা তো থাকে না। এখন হ্যাঁ, প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের জন্মের পর থেকে আজ অবধি, কিংবা আরো অন্যভাবে বললে এই ভূখণ্ডের ইতিহাসে সবচাইতে বিশ্ববরেণ্য একজন বাঙালি। বাঙালিদের মধ্যে আরো অনেক বিশ্ববরেণ্য লোক ছিলেন, কিন্তু প্রফেসর, আমরা যদি ধরেন কথার কথা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, কিংবা মানে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর কথা বলি, অমর্ত্য সেনের কথা বলি, এনারা বিখ্যাত ছিলেন, নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু প্রফেসর ইউনূসের যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, যে পরিচিতি, যে ইমেজ, তার ধারে কাছে এই বাংলা ভূখণ্ডের কেউ কখনো ছিল না আন্তর্জাতিকতার দিক থেকে। এই মানে যখন তিনি বাংলাদেশের মতো একটা সমস্যা জর্জরিত দারিদ্র পীড়িত দেশের সরকার প্রধানের দায়িত্ব নেন, এক লাফে এই দেশের ইমেজ, এই দেশের ব্র্যান্ডিং কোথায় চলে যায় সেটা নিশ্চয় আমরা বুঝতে পারি। সঙ্গত কারণেই এটা বাংলাদেশের মানুষকে অন্যরকম একটা মর্যাদা বোধ দেয়, অন্যরকম একটা প্রোটেকশন, একটা রক্ষা কবচ দেয় নানা রকম ষড়যন্ত্র, হুমকি, নানা রকম ঝুঁকি ইত্যাদি থেকে। এবং ডেফিনেটলি তার যে গতিশীল নেতৃত্ব, তার যে উদ্ভাবনী ক্ষমতা, তিনি সরকারে আসবার আগে তার জীবনভর তিনি করেছেন সেটা, তিনি পৃথিবীর দেশে দেশে বরেণ্য ব্যক্তিদের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক, সুতরাং মানুষেরা আশা করতেই পারে যে তিনি আমাদের যতদিন তিনি সামর্থ্য থাকে, সক্ষম থাকে, তিনি আমাদের নেতৃত্ব দেবেন। কিন্তু তার নিজেরও তো কিছু প্ল্যান প্রোগ্রাম, নিজেরও কিছু চিন্তা ভাবনা আছে। এটা আপনি বা আমরা সবাই বুঝি যে ক্ষমতা তাকে টানে না। তিনি ক্ষমতায় টানলে তিনি অনেক আগে এই দেশের, আমার মনে আছে 111-এর সময় তাকে সরকারের প্রধান হতে বলেছিল, সেই সরকার কিন্তু 2 বছর ছিল। তিনি চাইলে অনায়াসে সেই সরকারের প্রধান হয়ে 2 বছর, আজ থেকে 18 বছর আগে, 17-18 বছর আগে তিনি সেটা করতে পারতেন, তিনি সেটা করেননি। ক্ষমতার মোহ তার মধ্যে একদম নেই, তিনি ক্ষমতা উপভোগ করেন না, তিনি ক্ষমতার দাপট দেখান না,
তিনি ক্ষমতায় যাবার আগে যে ধরনের জীবনযাপন করতেন ক্ষমতা বলয়ের ভিতরেও সেরকম জীবনযাপন করেন। সুতরাং এগুলা মানুষের কনফিউজড হওয়ার কোনো জায়গা নেই। আপনি যে বারবার বলছেন, আমরা বরং অন্যদিকে আলোচনাটা এগিয়ে নিতে পারি। যে আমি যে নির্বাচনের কথা আপনি তুললেন, যে ট্রানজিশনের কথা আমরা বললাম, যে রাজনৈতিক ঐক্যমতের কথা আমরা বললাম, যে সংস্কার প্রক্রিয়ার কথা আমরা বললাম, আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারি। জি, একটা জিনিস তো সঠিক, সেটি হচ্ছে তিনি মানুষের ভালোবাসা শিখত। মানুষের ভালোবাসা শিখত না হলে আপনি যখন দেখবেন বিশ্ববরণ্য বাংলাদেশের শিল্পী আমরা সাবিনা ইয়াসমিন রুনা রানার কথাই বলি না কেন, তিনি হয়তো 4টি গানই পরিবেশন করবার তার সময় আছে, কিন্তু 4th গান শেষ হওয়ার পরে যতবারই ওয়ান মোর করুক না কেন তিনি আর গান গাইতে পারেন না। যাই হোক, আপনি যেভাবেই তুলনা করেন, কারণ যত ভালোবাসাই সেই শিল্পী শিখতে হোক না কেন, তিনি এর চাইতে বেশি হয়তো আর গান গাইবেন না। তো আমরা প্রফেসর ডক্টর ইউনূস মানুষের ভালোবাসা শিখতে হোক, তিনি তার সুস্বাস্থ্য নিশ্চয় আমরা কামনা করি। শুধু আমরা নয়, দেশের প্রত্যেকটি মানুষ কামনা বাক্য। এবং আজকে যারা বিএনপিতে রয়েছে, জামাত ইসলামে রয়েছে, এনসিপি রয়েছে, প্রত্যেকের কিন্তু ওই জায়গাটার মধ্যে তাদের স্মরণীকরণ রয়েছে। রাষ্ট্রযন্ত্র এমন এক জিনিস, এটা আলটিমেটলি যত সমালোচনাই আমরা করি, যত বদনামি আমরা করি, এটা আলটিমেটলি পলিটিশিয়ানদের কাজ, রাষ্ট্র চালানো। হ্যাঁ, পলিটিশিয়ানরা রাষ্ট্র চালিয়েছেন, ভবিষ্যতেও চালাবেন। বাংলাদেশ যে একটা ফ্যাসিস্ট শাসন এবং তারপর একটা ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে গেছে, এই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া রাষ্ট্রযন্ত্রকে, প্রতিষ্ঠানগুলোকে একটা ন্যূনতম ওয়ার্কেবল জায়গায় এনে দেওয়ার কাজটা প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার করছে। তারপরে এটা দ্রুতই এটা পলিটিশিয়ানদের হাতে চলে যাবে। এই দেশ পরিচালনায় এই দেশের বহু কাজ আছে যেটা পলিটিক্যালি ডিসিশন নিয়ে করতে হয়, সেগুলো তারা করবেন এবং এটা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। নিশ্চয়ই, কিন্তু এখানে আমরা দুই একটা বিষয় আপনার সাথে বলতে চাই। সেখানে 3টি প্রধান দল হিসেবে যদি আমরা বিবেচনা করি, ছাত্র দলকেও কিন্তু আমরা প্রধান দল হিসেবে এখন মনে করে থাকি, যেহেতু ছাত্র দল মানে ছাত্রদের দলকে বলছি, এনসিপির কথা বলছি। বিএনপি থেকে তারা যুগপৎ আন্দোলন ডিসেম্বরের মধ্যে নির্বাচনে তারা অনড় ছিল, জানি না আজকে তারা কি আলোচনা করেছেন। জামায়াত ইসলাম তারা কিন্তু রোজার কথা উল্লেখ করে আবার বলছেন মৌলিক সংস্কারের কথা বলছেন, কিন্তু এনসিপি কিছুটা হলো তারা বলছেন যে না, নির্বাচনটা একেবারে যদি আমরা আমাদের এই যারা অপরাধী তাদের বিচার এবং অন্যদিকে আমরা যদি সংস্কার করা না হয় তাহলে কিন্তু এটি নির্বাচনের দিকে তারা। দেখুন, এখানে কিন্তু এই 3 বড় রাজনৈতিক শক্তির মধ্যে খুব বেশি পার্থক্য নাই। আমরা আসলে যখন বক্তব্য শুনি তখন মনে হয় বিরাট ফারাক, আসলে কিন্তু ফারাক নাই। কেন ফারাক নাই আমি আপনাকে বুঝিয়ে বলি। প্রথমত, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির যে আলোচনা সেটা আমরা পরে বলবো। আজকে দ্বিতীয় দিনের মতো আলোচনা হয়েছে। প্রথম আলোচনাটা হয়েছিল 17 তারিখে এবং আজ 20 তারিখে দ্বিতীয় দিনের মতো আলোচনা হয়েছে, কিন্তু তাদের সঙ্গে প্রথম রাউন্ডের আলোচনা এখনো শেষ হয়নি। এটা সম্ভবত আবার 22 তারিখে হবে। সেদিনও শেষ হবে কিনা আমি এখনো নিশ্চিত না, হতে পারে। কিন্তু কেন দীর্ঘ হচ্ছে তাদের সঙ্গে আলোচনা, সেটার কারণ আমি ব্যাখ্যা করব। আপনি যেটা বললেন, দুটো বিষয়, সংস্কার এবং গণহত্যাকারীদের বিচার। আমি তো এই দাবিতে কারোর মধ্যে কোনো পার্থক্য দেখি না। সংস্কার, প্রথমত গণহত্যাকারীদের বিচারে আসেন। গণহত্যাকারীদের বিচার তো 3 পক্ষই সমানভাবে চায়। আমি আপনার এখানে বলে গিয়েছিলাম, আমার ফোনে এখনো আছে, আমি চিঠি দেখাতে পারবো আপনাকে। বিএনপি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে চিঠি লিখে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তারা দাবি জানিয়েছে যে মানবতা বিরোধী এবং গণহত্যার অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে। এখানে কোনো অস্পষ্টতা আছে? আমি তো দেখি না। এ দাবি তারা জানিয়েছে। জামাতে ইসলামী দাবি জানাচ্ছে গণহত্যার বিচারের কথা। জামাতের আমির গতকাল বলেছেন, আজ বলেছেন। এবং এনসিপি যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যাদের নেতৃত্বে আমরা সবাই এক অভূতপূর্ব অভ্যুত্থানে সামিল হয়েছিলাম, সঙ্গত কারণে বিচারের দাবির নেতৃত্ব, মানে আমি নেতৃত্বের কথা না বলি, তারা দাবি জানাচ্ছে এবং এটাই তো স্বাভাবিক। সুতরাং গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের দাবিতে 3 পক্ষই এক জায়গায়। এবার আসেন সংস্কার। সাধারণভাবে কেউ কেউ বলার চেষ্টা করেন যে বিএনপির সংস্কারের ব্যাপারে নেতিবাচক একটা অবস্থান আছে। এখন আমি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনা, এই কাজে এক ধরনের কোঅর্ডিনেটর বা লিয়াজোকারীর ভূমিকা আমার, মানে আরো আমি বললে এটা সহযোগীর ভূমিকা, সাহায্যকারীর ভূমিকা পালন করি আমি। তো এটা করতে গিয়ে তো অনেক কিছু দেখতে পাই, বুঝতে পারি। আমি সেখানে দেখি যে সংস্কারের ব্যাপারে বিএনপির যে অংশগ্রহণ, ভাই তারা 3 দিন ধরে আলোচনা কেন করছে? তারা কি ওখানে গিয়ে শুধু বলে ইলেকশন দেন? তারা তো জানে ইলেকশন দেওয়ার ক্ষমতা ঐক্যমত্য কমিশনের নাই, ওটা সরকারের, মানে নির্বাচন কমিশন এবং সরকারের যৌথ সিদ্ধান্তের ব্যাপার।
তো নির্বাচনের ক্ষমতা যাদের হাতে নেই, জাতীয় ঐকমত্য কমিশন, মানে প্রফেসর ইউনূস যদিও এই কমিশনের প্রধান, কিন্তু এই আলোচনাগুলোতে তিনি পার্টিসিপেট করছেন না। সেখানে নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ। তো সেখানে বিএনপি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে কি আলোচনা করে? নিশ্চয়ই নির্বাচনের আলোচনা করে না, তারা সংস্কারের আলোচনা করে। তো একটা দলের যদি সংস্কারের ব্যাপারে কোনো আগ্রহ না থাকবে, যদি তারা নেতিবাচকই হবে, তো তারা আলোচনা কেন করছে? তারা কেন এত সময় নষ্ট করছে? কেন আবারও বসবে? দেখুন, বিএনপির যে 31 দফা, সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে, তাদের এগুলাকে নানাভাবে আরো ইমপ্রুভ করা যেতে পারে, পরিবর্তনের পরামর্শ দেওয়া যেতে পারে। কিন্তু ডেফিনেটলি 31 দফার মধ্যে সংস্কারের ব্যাপক উপাদান আছে। আমি বারবার পড়ে যেটা পেয়েছি, বিএনপি তাদের 31 দফার বাইরে এসেও অনেক সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত হচ্ছে, আবার অনেকগুলো দ্বিমত আছে। সব একমত হয়ে গেলে তো আর আলোচনার দরকার নাই। তারা এসে বললো, ভাই আপনারা যা বলেছেন কমিশন, আমরা সব একমত, তাহলে তো আলোচনা শেষ। আলোচনা হচ্ছে মানে অনেকগুলো জায়গায় তারা বুঝবার চেষ্টা করছে যে এই প্রস্তাবটা আপনারা কেন করেছেন, এটা করলে এটার ভালো কি মন্দ কি। কমিশনের দৃষ্টিতে যেটা ভালো, বিএনপি মনে করছে না এটা এইভাবে ভালো না, এটা এইভাবে ভালো। এগুলো নিয়েই তো আলোচনাটা হচ্ছে। তারা খুব ডিপলি এই সংস্কার আলোচনায় অংশ নিচ্ছে। হ্যাঁ, এবং আপনাকে বলে রাখি যে 6টা সংস্কার কমিশন হয়েছিল, আমরা জানি। সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার এবং দুর্নীতি দমন সংস্কার। এই 6 কমিশনের রিপোর্ট নিয়ে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছিল। এই 6 কমিশনের রিপোর্টের পূর্ণাঙ্গ যে রূপটা, সেটা সব রাজনৈতিক দলকে পাঠানো হয়েছিল। এক পর্যায়ে কমিশন মনে করলো যে এই রিপোর্টগুলো তো অনেক বড়, মোটা মোটা ভলিউম এগুলো এক একটা, সো এইটা হয়তো পড়ে এটার উপরে মতামত দেওয়া রাজনৈতিক দলগুলোর জন্য একটু কঠিন হতে পারে। তখন কমিশন এটাকে সামারাইজ করলো, করে এখান থেকে গুরুত্বপূর্ণ 166টা সুপারিশকে আলাদা করলো, করে সেটা রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে, যাতে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দেওয়ার ক্ষেত্রে একটু সহজ হয়। তো সব রাজনৈতিক দল, ওটাকে মনে আছে নিশ্চয়ই স্প্রেডশিট বলেছিলাম, সব রাজনৈতিক দল ওই স্প্রেডশিটের 166 সুপারিশের উপর ভিত্তি করে তাদের মতামত দিয়েছে। কিন্তু বিএনপি একটু বাড়তি দিয়েছে আলাদাভাবে। প্রথমে তারা দিয়ে গেছে ওইটা 166টা সুপারিশের উপরে তারা মতামত দিয়ে গেছে, এরপরে তারা আবার ওই মূল রিপোর্টের উপরে বিস্তারিত মতামত দিয়েছে। আচ্ছা, সেটা কোনোটা 50 পৃষ্ঠা, কোনোটা 52 পৃষ্ঠা, কোনোটা 40 পৃষ্ঠা। তার মানে কি, তারা ব্যাপকভাবে ইনভলভ হয়েছে। আচ্ছা, সুতরাং আমি জানি না, কমিশনের সঙ্গে বিএনপির আলোচনা একটা স্ট্রাগলের মধ্য দিয়েও যেতে পারে, একমত হতে আরো অনেক সময় লাগতে পারে সব ইস্যুতে, কিন্তু তাদের অংশগ্রহণ এবং তাদের আগ্রহের কোনো ঘাটতি আমি অন্তত ব্যক্তিগতভাবে দেখি নাই। এবার আসেন বাকি 2 দল। জামাত ইসলাম, আপনি বললেন, তারা বলেছে যে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চাই, বলেছে জামাত, রোজার আগে চাই, কিন্তু তার আগে বিচার এবং সংস্কার হতে হবে। তো একই, ঠিকই তো আছে। আমাদের শিক্ষার্থীদের যে নতুন দল, অভ্যুত্থানের নেতাদের, এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তারা তো সংস্কারের কথা সেই অভ্যুত্থানের লগ্ন থেকে বলছে। নতুন বন্দোবস্ত চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, রাষ্ট্র মেরামত করতে চাই, নতুন রাষ্ট্র ব্যবস্থা চাই, নতুন বাংলাদেশ দেখতে চাই। ভাষার কিছু ভিন্নতা আছে, দৃষ্টিভঙ্গির কিছু ভিন্নতা আছে, কিন্তু মূল লক্ষ্যবস্তু, মূল গোল আমি তো দেখি সবার একই। জি, আপনি বিএনপির 31 দফার কথা বলছিলেন, আমি সেটা খুব ভালোভাবে অনুষ্ঠানের কারণের জন্য দেখতে পেয়েছি। সেখানে কিন্তু মনির ভাই বলা আছে যে 31 দফা যদি কোনো সংযোজন করতে হয়, তাতে কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো রকম আপত্তি নেই, এবং সেটাই কিন্তু বড় একটা জায়গায় স্পেস তৈরি করেছে যে তারা 31 দফার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা 27 দফা ছিল, 31 দফা হয়েছে। যদি জনগণের আকাঙ্ক্ষা থাকে, ঐক্যমত কমিশনের সাথে কথা বলবার পর এটা বাড়ানোর দরকার, নিশ্চয় তারা বাড়াবে। আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আপনি বিশেষ করে আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি এই অনুষ্ঠানে, দেখুন বিএনপির নেতৃবৃন্দ, বক্তৃতার স্বাধীনতা সবার আছে। জি, আমি এখন সরকারের একটা স্ট্রাকচারের মধ্যে সারা জীবন তো স্বাধীনভাবে কথা বলেছি, ঘটনাচক্রে এখন একটা সাময়িকভাবে সরকার একটা অ্যাসাইনমেন্ট নিয়ে সরকারের স্ট্রাকচারে এসেছি, তবু তো আমি কথা বলছি, অত কিন্তু খুব মেপে মেপে বলছি তা কিন্তু না। বিএনপির নেতৃবৃন্দ অনেক রকম বক্তব্য দেন, মাঠে রেটরিক, নেতা কর্মী সমর্থকদের মানে মর্জি বুঝেও অনেক কথা বলতে হয়। কিন্তু আমি জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আমার একাধিক দফায় কথা হয়েছে, আমি এই সংস্কারের ব্যাপারে তার অবস্থানকে খুবই ইতিবাচক সব সময় দেখেছি।
তিনি বলেছেন এত বড় একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই পরিবর্তন এসছে, আমাদেরকে তো একটা নতুন যাত্রা করতে হবে, আমাদের অবশ্যই আমাদের সিস্টেম সংস্কার করতে হবে, আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে আমরা যে গত 50-52 বছরে আমাদের কি কি ত্রুটি ছিল, কি কি ভুল ছিল, কি কারণে আমরা ঠিকমতো এগোতে পারিনি, এগুলো তিনি বলেন। মানে আমি একদম তারেক রহমান সাহেবের কথা বললাম আপনাকে, জামাতার আমির সাহেবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, মানে প্রত্যেকের মধ্যে এই বোধটা এসছে। আমি একদম আপনাকে বটম লাইনটা বলে দিই, এবং এটা বলতে গিয়ে আমি ইমোশনালও হয়ে যাই। প্রত্যেকের মধ্যে এই বোধটা আমাদের জুলাই অভ্যুত্থান তৈরি করেছে যে আগের মতো চলবে না, আমাদেরকে পাল্টাতে হবে, আমাদেরকে নতুন করে শুরু করতে হবে। আমি সব পক্ষের মধ্যে এটা পেয়েছি, শুধু পলাতক ফ্যাসিস্টের কি ভাবনা সেটা আমার জানা নাই। তাদের সাথে তো কারো আমাদের যোগাযোগ করা সম্ভব নয়, আমরা জানি না, তাদেরকে তো ফিরিয়ে আনবার চেষ্টা করা হচ্ছে, কতখানি ফলপ্রসূ। আপনি একটা উল্লেখযোগ্য কথা বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে আপনার কথা হচ্ছে, এবং তিনি নিজেও কিন্তু সব উপলব্ধি করছেন, এবং আমরা প্রত্যাশা করছি তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন তার দলকে তিনি নানাভাবে সংগঠিত করার চেষ্টা করছেন। প্রকাশ্যই বলেন যে না, আগের মতো ভাবলে হবে না, আমাদেরকে সময়ের সঙ্গে এবং তিনি পরিবর্তনের সঙ্গে তাল মিলাতে হবে। এবং প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন, আর তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন যে এই আগামী নির্বাচন হবে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন। সুতরাং একটা সুষ্ঠু ভোট না হলে তো চ্যালেঞ্জিং নির্বাচন হয় না। যদি দিনের ভোট রাতে দিয়ে দেয় আর শুধু সিলমেরে ভোট দেয়, তাহলে তো ভোটের মধ্যে কোনো চ্যালেঞ্জ থাকে না। আমরা একটা বিরতি নিব, তারপর বিভিন্ন দলের যে আমাদের নেতারা রয়েছেন, যে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি, তাদের বক্তব্য মন্তব্য নিয়ে ফিরে আসবে। প্রিয় দর্শক, আমরা ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে একটা বিরতি নিচ্ছি। নির্বাচনের কালক্ষণ নিয়ে কথা বলছিলাম, এখন আমরা কালক্ষণ জানতে না পারলেও বুঝতে পারছি যে নির্বাচন আসলে যেটি প্রফেসর ডক্টর ইউনূস স্যার বলেছেন সেই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা আশ্বস্ত হচ্ছি। আমরা একটা বিরতির পর আবারও আমাদের প্রিয় সাংবাদিক, প্রিয় ব্যক্তিত্ব, মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী যারা মনির হায়দারকে নিয়ে ফিরে আসবো। প্রিয় দর্শক, ছোট একটা বিরতি নিচ্ছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। নির্বাচনে কালক্ষণ নিয়ে কথা বলছিলাম, এবং সেই কথার ফাঁকে কিন্তু আমরা জানতে পারছিলাম যে প্রফেসর ডক্টর ইউনূস তার যে বক্তব্য মন্তব্য সেখানেই কিন্তু রয়েছেন, এবং আমরা ঐক্যমত কমিশনের সম্মানিত বিশেষ সহকারী মাননীয় প্রধান উপদেষ্টার সাংবাদিক মনির হায়দার ভাইয়ের কাছ থেকেও স্পষ্ট হলাম, যেহেতু তিনি একটি বিশেষ জায়গায়, যদিও তিনি বলছেন সহযোগীর ভূমিকায় কাজ করছেন, আসলে সব কিছু মিলিয়ে তিনি কিন্তু একটা ভলেন্টিয়ার হিসেবে এখানে কাজ করছেন। এবং তার সাথে আমরা যদি সবচেয়ে বড় দল বিএনপি, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে কথা হচ্ছে, তার ভাষাও তিনি বুঝতে পারছেন, জামাতের আমিরের সাথে কথা হচ্ছে, এনসিপির যেটা ছাত্রদের দল তাদের সাথেও কথা হচ্ছে। সুতরাং সকলের ভাষা কম বেশি একই রকম। আহ্বায়কের সঙ্গে আমার রেগুলার দেখা হয়, কথা হয়। সো যেটি হচ্ছে যে রেটরিক বক্তব্য অনেক সময় যেটা থাকে সেটি নিয়ে মানুষের কনফিউশন হওয়ার কোনো কাজ দরকার নেই, আমরা যেটা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম। যেহেতু আপনি ভিতরে থাকেন, আমরা তো ডক্টর ইউনূসকে একবার ছুঁয়ে দেখেছি আমি শুধুমাত্র সেদিন কোনো একটা অনুষ্ঠানে, আর আপনি তো সারাদিনই ওনাকে দেখেন। তো যাই হোক, আমি একটা বিষয়ে আসতে চাই। মির্জা ফখরুল সাহেব একটা মন্তব্য করেছেন, বিএনপির যিনি এখন কান্ডারি বাংলাদেশে রয়েছেন, তিনি মহাসচিব, তিনি বলেছেন যে আমি কোড আনকোড করে বলছি, আমাদের ভবিষ্যৎ আমাদের নির্মাণ করতে হবে। আমেরিকা থেকে ট্রাম্প এসে বা চীন থেকে শি জিনপিং এসে এরা ঠিক করে দেবে না। কিংবা একটা উল্লেখযোগ্য কথা যেটা আমি আলাদা লাল করে রেখেছি, ভারত থেকে মোদি আমাদেরকে ধাক্কা দিয়েও কিছু করাতে পারবে না। মোদি ধাক্কা দিতে চাচ্ছে কিনা এখনো, তার কি এখনো সে অভিপ্রায় আছে কিনা? আপনার কাছে কি মনে হয় যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন? না, ধরেন একজন রাজনৈতিক নেতা তো তার ভাষায় কথা বলবেন, সুতরাং আমি ঠিক, আপনি সরাসরি প্রশ্ন আমাকে করেছেন, ঠিক আছে। বাংলাদেশকে ঘিরে ভারতের সামগ্রিক অবস্থান, তার দৃষ্টিভঙ্গি, এটা সর্বজন বিদিত, সবাই জানে। রিয়ালিটি, ভারত আমাদের প্রতিবেশী, 3 দিক দিয়েই বলতে গেলে ভারত আমাদের ঘিরে আছে। মানে অনেক কিছুই বদলানো যায়, প্রতিবেশী তার বদলানো যায় না। এই রিয়ালিটি সত্ত্বেও ভারতের সঙ্গে বাংলাদেশের এই 53 বছরের অভিজ্ঞতা, এটা আমার ব্যাখ্যা করবার কিছু নেই। বাংলাদেশে ফ্যাসিবাদের জেকে বসা, বাংলাদেশের সাধারণ জনগণকে দীর্ঘ 16-17 বছরের জন্য জিম্মি করে ফেলা, এই ঘটনাগুলো কিভাবে হয়েছে এটা সবার জানা। কাদের মদদে, কাদের পৃষ্ঠপোষকতা হয়েছে সবার জানা। কিন্তু জনাব আলমগীর যেটা বলেছেন যে আমেরিকা, চীন, ভারত সবার কথাই বলেছেন, হ্যাঁ, নিঃসন্দেহে মানে আমাদের ভবিষ্যৎ আমাদেরই নির্মাণ করতে হবে, বাংলাদেশের মানুষকেই সেটা করতে হবে। কিন্তু আজকের দুনিয়ায় তো আর বিচ্ছিন্নভাবে কোনো কিছু করা যায় না। অর্থনীতি এখন আর শুধু দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না, শুধু অর্থনীতি না, নানা কারণেই। তো আমাদের সঙ্গে
এক এক দেশের এক এক রকম অর্থনৈতিক সম্পর্ক আছে। আপনি যে 3 দেশের নাম বললেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, মানে এটা বোঝার জন্য বলি, অর্থনৈতিক লেনদেন 2 রকমের হয়। একটা হলো কোনো দেশ থেকে আমরা রোজগার করি আর কোনো দেশে আমরা খরচ করি। এই 3 দেশের মধ্যে চীন এবং ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি পাহাড় সম। আমরা নামমাত্র অল্প কিছু তাদের কাছে বিক্রি করি, যেটা দিয়ে আমরা অল্প কিছু ডলার আয় করি, কিন্তু তাদের কাছ থেকে আমরা প্রচুর ইম্পোর্ট করি, কিনি, মানে আমরা তাদেরকে ব্যবসা দিই। চীন এবং ভারত 2 দেশকেই তারা আমাদের কাছ থেকে ডলার কামাই করে, 2 ভাবে। ভারত তো 2 ভাবে কামাই করে, তারা পণ্য বিক্রি করেও কামাই করে, আবার বাংলাদেশে প্রচুর ভারতীয় কাজ করে সেভাবেও কামাই করে। অন্যদিকে আমেরিকার সঙ্গেও আমাদের বিরাট বাণিজ্য ঘাটতি, কিন্তু সেটা আবার উল্টা। আমরা আমেরিকা থেকে খুব অল্পই আমদানি করি। আমেরিকা আমাদের এককভাবে বৃহত্তম বাজার, রপ্তানি বাজার, এককভাবে সবচাইতে বড় বাজার, প্রায় $9 বিলিয়ন মতো। এটা হলো এক দিক। আরেক দিক হলো বাংলাদেশের সবচাইতে বড় অর্থনৈতিক ব্যাকবোন যেটাকে বলে রেমিটেন্স। সেই রেমিটেন্স ইদানিং প্রায় আমেরিকা 1 নম্বরে থাকে। আমেরিকা থেকে সবচাইতে বেশি রেমিটেন্স আসে। আমেরিকাতে লক্ষ লক্ষ বাংলাদেশি থাকে যারা সেখানে সিটিজেনশিপ পেয়েছে, এবং সেখান থেকে তারা রেমিটেন্স পাঠায়। সেখানে প্রচুর বাংলাদেশি গিয়ে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমেরিকান সিস্টেমে ঢুকে পড়া, আমেরিকান স্টেট গভর্নমেন্টে, ফেডারেল গভর্নমেন্টে ভালো ভালো পজিশনে সেকেন্ড জেনারেশনরা এখন চলে যাচ্ছে। আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কটা এরকম। মানে এই সম্পর্ক তো জীবনেও আমাদের, মানে এই বাকি 2 দেশের সঙ্গে হবে না, বুঝছেন না? রেমিটেন্স ধরেন এই 2 দেশ থেকে আমরা কোনো কালে 50-100 বছর পরে পাবো কিনা সেটা পরের ব্যাপার। আপাতত 2-4-10 বছরের মধ্যে কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই 3 শক্তিকে এক পাল্লায় মাপার সুযোগ নেই। এটা হলো আমার জায়গা থেকে আমি বলি আর কি। এবং নিশ্চয়ই রাষ্ট্রযন্ত্র সেটা করবেও না। যার কাছে আমার স্বার্থ বেশি, যার উপর আমার অর্থনীতি নির্ভরশীল, আমি তাকে তো এক পাল্লায় মাপতে পারি না। হ্যাঁ, অন্য অনেক কারণে তার উপর আমার ক্ষোভ থাকতে পারে, অন্য অনেক কারণে, আমি আন্তর্জাতিক কারণের কথা বলছি, অভ্যন্তরীণ কোনো কারণ না। সে কারণে ক্ষোভ থাকতে পারে, হতাশা থাকতে পারে, সমালোচনার জায়গা থাকতে পারে, কিন্তু রাষ্ট্র হিসাবে আমার যে স্বার্থ, জাতি হিসাবে আমার যে স্বার্থ, সেটা কার কাছে কতটুকু, এটা ঠিকমতো উপলব্ধি করা এবং সে অনুযায়ী সম্পর্ক বিন্যাস করা, সম্পর্ক মেনটেন করা, সেটা অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছেন, আমি একটা কথা বলতে চাই। আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্র না, আমাদের আরো অনেক দেশ, এখানে যেহেতু 3 দেশের কথা বললেন, তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপ আমাদের দ্বিতীয় বৃহত্তম বাজার, মানে না, ইউরোপ আবার সামগ্রিকভাবে বৃহত্তম বাজার, জি হ্যাঁ, কিন্তু একক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র বৃহত্তম বাজার। ইউরোপ আমাদের রেমিটেন্সের অন্যতম বড় জায়গা। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো যেখান থেকে আমাদের প্রচুর রেমিটেন্স আসে, আমাদের লক্ষ লক্ষ ভাইয়েরা কাজ করে। এবার তো আমাদের $3.29 বিলিয়ন মার্চ মাসে এসেছে, যেটা আমরা $4 বিলিয়ন আইএমএফ থেকে আমরা লোন নিতে আমাদের কত দাস খরচ, কত নিয়ম কানুন, গ্যাসের বিল বাড়াও, বিদ্যুতের বিল বাড়াও, নিশ্চয়ই সিগনিফিকেন্ট, অনেক তাৎপর্যপূর্ণ সম্পর্ক। নিশ্চয়ই। এবং সেই অর্থে আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক বলতে আমরা যে সুবিধার সম্পর্কটা, সেই সম্পর্কটা অনেক বেশি গভীর। এবং সেই কারণে আমি একটা উদাহরণ দেওয়ার কথা বলছিলাম, যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন অবৈধ নাগরিকদেরকে ফেরত পাঠাচ্ছিল, সেখানে কিন্তু ভারতের নাগরিকদের দেখেছি তাদেরকে নন কমার্শিয়াল ফ্লাইটে যুদ্ধ বিমানে করে হাতকড়া করে পাঠানো হয়েছিল। কিন্তু বাংলাদেশে যেগুলি কমার্শিয়াল ফ্লাইটে, আমাদের প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ করেছিল যে আমাদের যদি আনঅথরাইজড কোনো অভিবাসী থেকে তাকে সম্মানজনকভাবে ফেরত পাঠাবে, সেই জায়গাটা তারাও অনার করেছে। যেটা আমরা প্রথমে বলছিলাম যে প্রফেসর ডক্টর ইউনূসের যে বিশ্বব্যাপী তার যে ক্যারিশমা, তার যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু আরেকটা প্রমাণ হলো যে এই ক্ষেত্রে আমরা তার তার ব্যক্তিত্বের সুবিধা, বেনিফিট, সেগুলো বাংলাদেশ রাষ্ট্র এবং এই দেশের জনগণ পাচ্ছে। মানে আসলে সুযোগ পাওয়া যায় না কথা বলবার জন্য। যখন গ্রামীণ ফোনকে দুর্দশাগ্রস্ত করে ফেলছিল পতিত আওয়ামী সরকার, তখন আমি একটা পাবলিক পার্লামেন্ট করেছিলাম গ্রামীণ ফোনের সুরক্ষা নিয়ে। তখন আমার কি অসুবিধা হয়েছিল সেটি নিশ্চয়ই কখনো সুযোগ হলে আপনাদেরকে বলবো। দেখুন, আপনি গ্রামীণ ফোনের কথা টানলেন, তো আমি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কারো কিছু প্রোপাগান্ডা দেখছি যে গ্রামীণের কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো কিছু সেবা প্রদানের জন্য কিছু সরকারি অনুমোদন পেয়েছে। কেউ এগুলো মনে করছেন যে স্বজনপ্রীতি। প্রথম কথা হলো, গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে এর কোনোটাই কি প্রফেসর ইউনূসের ব্যক্তিগত প্রতিষ্ঠান? তিনি কি এসব প্রতিষ্ঠান থেকে কোনো লভ্যাংশ নেন? না তার পরিবার, তার ভাই বা অন্য কেউ নেয়? কেউই নেয় না। এগুলার সবই কল্যাণমূলক প্রতিষ্ঠান। না, দেখেন,
সুতরাং যদি বর্তমান সরকার নির্ধারিত ক্রাইটেরিয়া ফুলফিল করবার কারণে গ্রামীণের নামে বিভিন্ন সেবা প্রদানের জন্য অগণিত প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় এবং সেগুলো ঠিকঠাক মতো চলে, গভর্নমেন্টের আইন মেনে চলে, এটা তো প্রফেসর ইউনূসের ব্যক্তিগত কোনো লাভের ব্যাপার না, স্বার্থের ব্যাপার এটা না। না, মানে ওই জায়গাটা মানুষের মধ্যে পারসেপশনটা ক্লিয়ার করতে হবে যে যতগুলি কোম্পানি বা প্রতিষ্ঠান আছে সেখানে কি তার পরিবারের কোনো সদস্য কি সেখানে সুবিধাভোগী কিনা, তার পরিবার কিছু নিচ্ছে কিনা, সেটাই তো স্পষ্ট হয়ে যায়। সেটা তো স্পষ্ট হয়ে যায় আসলে সবগুলোই হচ্ছে কল্যাণমূলক এবং তার পরিবারের কোনো সদস্য আসবেও না, এগুলো নিবেও না। কোনো প্রতিষ্ঠানে তার কোনো ব্যক্তিগত লাভজনক অবস্থান নাই। জি, এটি যারা আসলে একটু চিন্তা ভাবনা করেন তারা পরিষ্কার, কিন্তু এখন নানা রকম মিশ্রভাবে ফেসবুকে, ইউটিউবে নানাভাবে এটা, আমি যেহেতু এটা আপনিও দেখেছেন আমিও দেখেছি, এজন্য আমি এই প্রসঙ্গটা সাধারণ দর্শকদের জন্য বলে রাখি। আমরা যারা সাধারণভাবে ধরেন গ্রামীণ ফোন যদি হাজার হাজার কোটি টাকার কোম্পানি হয় এবং সেখানে গ্রামীণ টেলিকম ট্রাস্টের শেয়ার আছে, এই প্রতিষ্ঠানকে বাংলাদেশে নিয়ে আসা, এত বড় প্রতিষ্ঠান পরিণত হওয়া, বাংলাদেশে বড় বিদেশি বিনিয়োগ এবং বাংলাদেশে এই যে টেলিকম নেটওয়ার্কটাকে এত ব্যাপকভাবে বিস্তৃত করে দেওয়া, কোথায় আমরা প্রফেসর ইউনূসের প্রশংসা করবো এটার জন্য এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করা, এটার জন্য কৃতজ্ঞ হওয়া, সেটা না। কিছু লোক আছে, এরা কারা এটা আমরা সবাই জানি, এটা আসলে অ্যাড্রেস না করলেও চলবে। আমি আসলে একটা উদাহরণ দিয়ে বলি, আপনাদেরই সহকর্মী একজন সাংবাদিক কিছুদিন আগে আমাকে বলল যে আমি প্রফেসর ডক্টর ইউনূসের একটা ইন্টারভিউ ডয়েচে ভেলে থেকে করেছিলাম, তো করতে গিয়ে ওনার বাসায় গিয়ে, তখন তিনি ফ্যাসিস্ট সরকারের নানা রকম নির্যাতনের শিকার, তার বাসায় গিয়ে দুপুরের খাবার খেলাম এবং 160 বা 70 টাকার উনিও খেলো, সেই সাংবাদিকও খেলো। তো তিনি আমাকে বললেন যে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে এত হাজার হাজার কোটি টাকা যিনি বলেছেন, এই করেছেন সেই করেছেন, তার যে লাঞ্চ এবং তার যে অবস্থান এবং তার যে জামাটা গায়ে দেওয়া আগেও দেখেছি, এখনো দেখি। সুতরাং এটি স্পষ্ট। দেখুন, আমি এই প্রসঙ্গে আপনাকে, আমি জানি না স্যার এটা শুনলে যদি কোনোভাবে শুনেন আবার আমার উপর অসন্তুষ্ট হবেন কিনা, স্যারের ভাই ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর, সাংবাদিক, জানেন তো, টেলিভিশনে উপস্থাপনা করেছেন এবং বলতে গেলে জাহাঙ্গীর ভাই ছিলেন বাংলাদেশে এই টেলিভিশন টক শোর একদম পাইওনিয়ারদের একজন, বাংলাদেশ টেলিভিশনে। তো জাহাঙ্গীর ভাই মারা গেছেন, উনি ক্যান্সারে সাফার করে মারা গেছেন। স্যারের একজন ব্যক্তিগত কর্মকর্তা আজ থেকে বছর 3 আগে আমাকে একদিন বললেন যে এরকম জাহাঙ্গীর ভাই কদিন পরপরই চিকিৎসার জন্য বিদেশে যেতে হতো, শেষের দিকে যখন শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তো ইকোনমি ক্লাসে যাওয়া তার জন্য খুব কষ্ট করছিল, সহযাত্রীদের জন্য একটা সমস্যা ছিল এটা। তো তখন স্যারকে বলা হয়েছিল যে স্যার কোনোভাবে কি তাকে বিজনেস ক্লাসে একটু পাঠানো যায় কিনা। স্যার রাজি হননি এবং স্যারের একদম, আমি তার নাম বলছি না, পদবিটাও বলছি না, ব্যক্তিগত কর্মকর্তা, তিনি বললেন ইকোনমিক ক্লাসে করে জাহাঙ্গীর ভাই বিদেশে যেতেন, চিকিৎসা করে আবার ফিরে আসতেন। এগুলো খুব বেশি আমরা জানিও না এগুলো। তো সেখানে বলে যাদের মধ্যে এই ধরনের একটা ধারণা আছে তাদের পরিষ্কার হওয়া দরকার। আমরা আসলে খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম স্যারের জন্য, এবং স্যার নিশ্চয়ই দেশের জন্য, মানুষের জন্য যে রক্ষা কবচ হয়ে এসছেন, তিনি সে রক্ষা কবচ হয়েই কিন্তু আমাদের সাথে থাকবেন। আমি একটা জায়গায় আসতে চাই, আমরা হঠাৎ করে কিন্তু আওয়ামী লীগের একটা পায়তারা দেখতে পাই। এখন যে নির্বাচনটার কথা প্রফেসর ডক্টর ইউনূস বলছেন, জুনের মধ্যে যদি লাস্ট টার্গেটে আমরা ধরি কোনো কারণে, তাহলে এরা যেভাবে ফুসফাস করছেন, এদিকে নির্বাচনের কোনো ব্যাঘাত হতে পারে কিনা? না, দেখুন, এই ষড়যন্ত্র তো থাকবেই, এই চেষ্টাও থাকবে এবং এই চেষ্টা নানাভাবে দৃশ্যমান হতে আমরা এই কারণে দেখব, এর প্রধান কারণ টাকা। আমরা জানি তারা এই দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন, হাজার কোটি টাকা বলা ভুল, লক্ষ কোটি টাকা, $17 বিলিয়ন পাচারের তথ্য এসছে শ্বেতপত্র থেকে। $17 বিলিয়ন মানে সম্ভবত প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি তারা পাচার করেছে লুটপাট করে, এটা তো শ্বেতপত্রে এসছে। এর বাইরে আরো খুঁজলে দেখা যাবে যে আরো বড় অঙ্ক আছে লুটপাট, মানে বিভিন্ন লেভেলে হয়েছে, এটা তো মোটা দাগে এসছে। তো এই টাকা তো আছে তাদের কাছে, এই টাকা কিছু খরচ হয়েছে, কিছু আছে, টাকা দিয়ে তো অনেক কিছু করা যায়। এই টাকা খরচ করেই তারা নানা রকম অস্থিতিশীলতা তৈরি, নানা রকম কৃত্রিম সংকট তৈরি, কৃত্রিম অস্থিরতা তৈরি করার চেষ্টা তারা করবে, এটাই স্বাভাবিক। আমি বিশ্বাস করি বা যতটুকু জানি সরকার এগুলো খেয়াল করছে এবং হয়তো কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেটা আগে থেকে জানা গেলে আরো ভালো হতো। এই সমস্ত ঘটনার পটভূমিতে সংশ্লিষ্ট এজেন্সিগুলো, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চয়ই আরো সতর্ক হবে এবং সবচাইতে বড় কথা হলো যারা গণহত্যার দায়ে দায়ী, গণহত্যার অভিযোগে অভিযুক্ত,
তাদেরকে তো অবশ্যই বিচারের আওতায় আনা হচ্ছে। আমি জানি না, কেউ কেউ বলছেন ট্রাইব্যুনালের বেঞ্চের সংখ্যা আরও বাড়ানো দরকার আইসিটিতে। নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটাও বিবেচনা করবেন, যাতে মানে অভিযুক্ত তো অনেক, এত অল্প বেঞ্চে তো আর তাদের বিচার করা যাবে না। বিচারকের স্বল্পতা আছে বলে শুনেছি, নিশ্চয়ই সেগুলো দূর করবে এবং বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, বিভিন্ন রকম যে লজিস্টিক্স সেগুলোকে হয়তো আরও অ্যাভেলেবল করা হবে এবং বিচার হবে। এবং যখন বিচার হতে থাকবে, এখন যারা দৃশ্যত ধরাছোঁয়ার বাইরে থেকে সমস্ত টাকা পয়সা খরচ করে একটা পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করছেন, এরা নিশ্চয়ই একে একে ধরা পড়বে এবং বিচার আওতা আসবে, এদের বিচার হবে, এদের পানিশমেন্ট হবে স্বাভাবিক আইনি প্রক্রিয়া, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং এগুলো ধীরে ধীরে কমতে থাকবে, নিয়ন্ত্রণের মধ্যে আসবে। আর একটা বিষয় হলো অলিগার্ক, যারা বিগত সরকারের এই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের জন্য এই টাকাগুলোর যোগান দিয়েছে নানাভাবে, নানা পদ্ধতিতে জনগণের টাকা লুটপাট করে, আবার এই লুটেরা চক্র তারা এগুলো লুটপাট, তাদের বিরুদ্ধে নানা রকম তদন্ত চলছে, আমরা দেখতে পাচ্ছি নানা রকম ইনভেস্টিগেশন চলছে, মামলা হচ্ছে। এদের বিরুদ্ধে যখন মানে এই জাল যখন আস্তে আস্তে কি বলে এটাকে গুটিয়ে আনা হবে, তখন এই ষড়যন্ত্র নিউট্রালাইজ হতে থাকবে, মানে এই সমস্ত অপতৎপরতা বন্ধ হতে থাকবে। আমার মনে হয় শঙ্কার কোনো কারণ নেই, কারণে দেশের ছাত্র জনতা, রাজনৈতিক দল, এখানে কিন্তু একটা প্রশ্নে কিন্তু সবাই একমত। আমি এই কথাটাই বলি, এখানে কিন্তু কোনো বিভেদ নেই। দেখুন, নানা জায়গায় দ্বিমত হবে, তর্ক হবে, বিতর্ক হবে, দোষারোপ পাল্টা দোষারোপ, দৃশ্যত নানা রকম বৈরিতা, এগুলো দেখা যাবে, কিন্তু আলটিমেটলি এই গণহত্যাকারীদের বিচার এবং গণহত্যাকারীদের পুনর্বাসনের যে কোনো চেষ্টার বিরুদ্ধে সবাই এক। সুতরাং যেহেতু দেশের মানুষ এক, আপনি শুধু দল বলে না, রাজনৈতিক দল বলে না, রাজনৈতিক অরাজনৈতিক সকল শক্তি, সামাজিক শক্তি সবাই একমত যে এই গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের কোনো জায়গা দেওয়া যাবে না, কোনো ছাড় দেওয়া যাবে না। জি নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা নির্বাচনের কালক্ষণ নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা আবেগ এবং কিছুটা আমরা শঙ্কার কথার মধ্যে শুনছিলাম ফ্যাসিবাদের যে জন্ম দিয়েছিল তাদের কথা, কিন্তু আমরা আশ্বস্ত যে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের নির্বাচনের পথেই হাঁটছে। দেশের ছাত্র জনতা যারা বিপ্লবের মধ্যে দিয়ে এই স্বৈরাচারকে বিদায় করেছে, তাদেরকে কিন্তু আর আসবার জন্য কোনো সুযোগ তারা দিতে চায় না। আমরা আবার একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমাদের প্রিয় সাংবাদিক, জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন জনাব মনির হায়দার, তিনি আমাদের সাথে থাকবেন অতিথি হিসেবে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। স্প্যানে মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা বলছিলাম এবং আমাদের এই নির্বাচনের দিনক্ষণের আলোচনায় রয়েছেন প্রিয় সাংবাদিক, মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জনাব মনির হায়দার রয়েছেন আমাদের সাথে। আমরা নির্বাচনের দিনক্ষণের আলোচনা করতে গিয়ে আমরা ফ্যাসিজমের কথায় চলে আসলাম শেষ মুহূর্তে। প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু গতকাল বলেছেন, আগেও কিন্তু বলেছেন, গতকালকে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে যে আগামী যে আসন্ন জাতীয় নির্বাচন সেটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সকলের কাছে এই নির্বাচন নিয়ে কোনো রকম বিতর্ক থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেছেন। সেটি গতকালকে বলেছেন, আজকে আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি। কিন্তু এই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করলেন, কিন্তু নির্বাচনী অপরাধে যারা অভিযুক্ত হয়ে গত এই 3-4টি বার, আমরা যদি দিনের ভোট রাতে আমি এবং ডামির যে নির্বাচন 164টা আসনে কোনো রকম কোনো প্রার্থী ছাড়া নির্বাচিত হয়ে যাওয়া, যারা নির্বাচনী অপরাধে যুক্ত ছিল, যেটি আমি দেখেছি প্রফেসর ডক্টর বদিউল আলম মজুমদার বারবার কথা বলবার চেষ্টা করেন এবং তিনি সে সময় কিন্তু কাঁধে একটা ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে কোর্টের বারান্দায় কিন্তু এগুলো নিয়ে নানা রকম মামলা করবার চেষ্টা করেছেন, পত্রপত্রিকায় লিখেছেন। তো নির্বাচনী অপরাধে যারা যুক্ত থাকবেন তাদের যদি আইনের আওতায় আনা না যায়, তাহলে তো হয়তো উনি একবার সুষ্ঠু নির্বাচন দিয়ে গেলেন, কিন্তু তার পরবর্তীতে যারা আসবেন তাদের কি হবে? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। এই প্রসঙ্গে আমি মতামত দেব ব্যক্তিগতভাবে, আমি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে না। আপনি জানেন, সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছি, সুতরাং আমার একটা নিজস্ব অবস্থান আছে। আমরা দেখি না মাঝে মাঝে ভুয়া ডাক্তার, ভুয়া সচিব এগুলো ধরা পড়ে না? তো ভুয়া ডাক্তার, ভুয়া সচিব ধরা পড়লে পরে যখন ধরে তাদেরকে, তখন ইনভেস্টিগেটররা খুঁজতে খুঁজতে দেখে যে সে যে ভুয়া সার্টিফিকেট বানালো, এটা কোথা থেকে বানালো, ভুয়া সিল কোথা থেকে বানালো, তখন গিয়ে আবার তাদেরকেও ধরে, যারা ভুয়া সিল বানিয়েছে, ভুয়া সার্টিফিকেট দিয়েছে তাদেরকেও ধরে, পুরো নেক্সাসটাকে, চ্যানেলটাকে ধরে, তার নেটওয়ার্কটাকে। তো এই যে আপনি 3টা ফেক নির্বাচনের কথা বললেন, মানে ভুয়া নির্বাচন, তো গোটা জাতির সঙ্গে কত বড় প্রতারণা করা হয়েছে এই ভুয়া নির্বাচনগুলোর মধ্য দিয়ে। এই ভুয়া নির্বাচনে যারা ভুয়া এমপি হয়েছিলেন তারা তো অবশ্যই অপরাধী,
এবং তাদেরকে যারা ভুয়া এমপি হতে সাহায্য করেছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, তারাও কি সমান অপরাধী না? অবশ্যই অপরাধী। সরকারের বা রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভিন্ন বডি কে কি পদক্ষেপ নিচ্ছে বা নিবে সে আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু আমি মনে করি এই অপরাধের অবশ্যই বিচার হতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। যারা ভুয়া পার্লামেন্ট বানিয়েছে, যারা ভুয়া এমপি হয়েছে এবং যারা ভুয়া এমপি বানানোর পুরো প্রক্রিয়ায় সহায়তা করেছে, যারা এই ভুয়া এমপি বানানোর প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, এদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, বিচার করতে হবে। এবং এরা যে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, বেতন ভাতা থেকে শুরু করে, তারপরে এদের পেছনে রাষ্ট্রের নানা রকম খরচ হয়েছে হাজার হাজার কোটি টাকা, এই সমস্ত কিছু উদ্ধার করতে হবে। অ্যাটলিস্ট আদেশ দিতে হবে যার যা আছে সেটা জব্দ করা, ক্রোক করা, এভাবে রাষ্ট্রের সম্পদ পুনরুদ্ধার করতে হবে এবং এদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এটা এই সরকারের আমলে হবে না পরের সরকারের আমলে হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা হতে হবে। এত বড় অপরাধকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই বড় বড় অপরাধ প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশ ফ্যাসিবাদিনী পতিত হয়েছে। এই অপরাধ প্রক্রিয়ার ভেতর দিয়েই বাংলাদেশের মানুষ জিম্মি হয়েছে, তাদেরকে অবরুদ্ধ করা হয়েছিল, তাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সুতরাং আমরা এখন আপাতত কোনোভাবে মুক্ত হয়ে গেছি আর সব ভুলে গেলাম, এগুলা বাইপাস করে গেলাম বা এগুলা করতে গেলে নানা ঝামেলা হবে এমনটা মনে করলাম, সেটা মনে করার সুযোগ আছে বলে আমি মনে করি না। নিশ্চয়ই আমাদের মনে আছে যে কোথাও কোথাও শতভাগ ভোট পড়েছে। আমি বৈদ্যনাথ মজুমদার সাহেবের একটা রিপোর্ট, স্যারের একটা রিপোর্ট দেখেছি, সেখানে 102% ভোটও পড়েছে, মৃত মানুষও ভোট দিয়েছে। সুতরাং এই যে নির্বাচনী অপরাধে যারা অভিযুক্ত, তখন এত বড় অপরাধ করে যদি এই অপরাধী চক্র এক একজনের এক একটা বড় বড় পরিচয় তৈরি করেছিল, কেউ প্রধান নির্বাচন কমিশনার, হ্যাঁ কেউ নির্বাচন কমিশনার, কেউ রিটার্নিং অফিসার, এসব পরিচয় ব্যবহার করে তো কাজগুলো হয়েছে। তারা সমাজের কাছে সম্মানিত ছিল আপাত দৃষ্টিতে। এ সমস্ত অপরাধীদের যদি বিচার না করা হয় তাহলে ভবিষ্যতে আরো অনেকেই মনে করতে পারে যে এগুলা করলে কোনো অসুবিধা হয় না, কোনো বিচার আচার হয় না, কারো মনে খায়ের জাগতেই পারে যে আমার হাতে এখন সুযোগ আছে, আমি এরকম কিছু একটা করি। এই অপরাধের পুনরাবৃত্তি রোধের জন্য এই অপরাধের বিচার করতে হবে। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে আবার আসি। আমরা একটু নির্বাচনের দিনক্ষণকে কালক্ষণকে নিয়ে একটা জায়গায় প্রফেসর ডক্টর ইউনূসের জায়গাটাতে আসতে চাই। সেটি হচ্ছে গিয়ে, এটি একেবারেই আমার একটা নিজস্ব বিশ্লেষণের মন্তব্য আপনাকে করছি, আপনি যদি শেয়ার করেন। যেমন প্রফেসর ডক্টর ইউনূসের রাজনীতিতে অংশগ্রহণ করবার তার কোনো অভিপ্রায় আছে কিনা, ভবিষ্যতে কথা বলছি, এখন তো নিশ্চয়ই নেই। বা এই দেশের মানুষ যদি তাকে, যেটা বললাম আমি যে এই ইউনূসের সরকার 5 বছর দরকার, যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, যেমন আমরা বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি, বিশেষভাবে তিনি কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। যদি দেশের মানুষ এরকম চায়, তাহলে আপনি যেহেতু কাছাকাছি থাকেন, যদি হয়তো আপনার কোনো মন্তব্য থাকে যে দেশের মানুষ চাইলে তিনি কি তার কোনো রকম চিন্তাভাবনার পরিবর্তন করতে পারে কিনা, তিনি পরবর্তী সরকারে যারা আসবেন বা রাষ্ট্রের কোথাও কি তিনি মানুষ চাইলে আসার কোনো সুযোগ আছে কিনা? দেখুন, আমি এইটার জবাব সরাসরি দেওয়া মুশকিল। প্রথম কথা হলো একটা জবাব দিতে পারি, প্রফেসর ইউনূসের রাজনীতিতে আসবার ইচ্ছে ছিল, আমরা জানি কখন কিভাবে ছিল, এবং সেখান থেকে পরে তিনি সরে গিয়েছিলেন। সুতরাং এখন নতুন করে তিনি আবার দলীয় রাজনীতিতে যাবেন, আমি এটার ন্যূনতম কোনো সম্ভাবনা দেখি না আমার জায়গা থেকে। তাকে জিজ্ঞেস করলে তিনি কি জবাব দেবেন আমি জানি না, কিন্তু আমার জায়গা থেকে আমি এটার কোনো সম্ভাবনা দেখি না যে তিনি রাজনীতিতে যুক্ত হবেন, মানে পার্টি পলিটিক্স। এটা আমি এইভাবেই দেখি। আর আপনি যেটা বললেন যে ভবিষ্যতে কোনো সরকার, তার যে অভিভাবকত্ব বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বিশ্বের কাছে, তার যে অভিভাবকত্ব, এইটা কেউ কাজে লাগাবে কিনা সেটা আমি জানি না, আমার জানবার সুযোগ নাই। কিন্তু মানে এরকম আকাঙ্ক্ষা, এরকম ইচ্ছা, স্বপ্ন তো থাকতেই পারে অনেকের, যে আমরা যখন রাষ্ট্র চালাবো, তার যে এই যে অভিভাবকত্ব, তার মধ্য দিয়ে যে প্রোটেকশন নেওয়া, তার যে ছায়ার মধ্যে থাকা, যেটা আমাকে অনেক রকম বিপদ আপদ থেকে রক্ষা করবে, এই চিন্তা অনেকে করতেই পারে। এবং যারা এই চিন্তা করবে, এটা অমূলক না, এটা যে কেউ চিন্তা করতে পারে। প্রফেসর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি কি চিন্তা করেন সেটা আমি জানি না, কিন্তু আপনি যাদের কথা বলছেন তারা তো এমন চিন্তা করতেই পারে। আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নেক্সট টাইম, আপনি কি চিন্তা করবেন? আমার হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু
মানে আপনি হলে আপনি কি চিন্তা করবেন, আপনি সেটা বলেন আমাকে। না, আমি তো দেশের অংশীজন হিসেবে মনে করি যে আমাদের অভিভাবকত্ব হিসাবে যে কোনো কাঠামোর মধ্যে দিয়ে তিনি যদি থাকেন তাহলে তো অনেক ঝড় ঝাপটা, আন্তর্জাতিক অনেক বিষয় আপনার চিন্তা আপনার কাছে অন্যজন, কিন্তু আমি জানি না মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কি চিন্তা করেন, এটা একান্তই তার ব্যক্তিগত চিন্তা। এবং আমরা জানি না যে আগামীতে যারা রাজনীতিতে ক্ষমতায় আসবেন তারাও বা কি চিন্তা করছেন, তার অভিভাবকত্বটা নিয়ে আমরা দেশকে ব্র্যান্ডিং করার সুযোগটা আমরা নিতে পারি কিনা। বারবার একটা প্রশ্ন আসে মানুষের মধ্যে, একটা কনফিউশনই বলবো, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কি কোনো দলের প্রতি বিশেষ কোনো সহানুভূতি আছে কিনা, বা নতুন কারোর প্রতি কোনো সহানুভূতি আছে কিনা। মানে আমি তো গোটা সরকারের হয়ে এই প্রশ্নের জবাব দিতে পারবো না, কিন্তু আমি যেটা বুঝি যে যেই নির্বাচনের জন্য এই সরকার কাজ করছে, যে ধরনের একটা নির্বাচনের জন্য গোটা রাষ্ট্রযন্ত্র যেভাবে কাজ করছে, সেটা এমন এক নির্বাচন যে সেখানে ব্যক্তিগতভাবে কে কার প্রতি মানে দুর্বল, কে কাকে কতটা ভালোবাসে কিংবা কে কাকে কতটা অপছন্দ করে, সেই নির্বাচনে এগুলো কোনো ম্যাটার করবে না, এমন একটা নির্বাচন। এমনকি মানে আপন ভাই বোনও যদি নির্বাচন করে, নির্বাচন ব্যবস্থাপকদের সেক্ষেত্রে কিছু করার থাকবে না, কাউকে ফেভার করা বা কাউকে অন্যায়ভাবে হারিয়ে দেওয়া সেই সুযোগ থাকবে না। এমন একটা নির্বাচনের লক্ষ্যেই গোটা রাষ্ট্রযন্ত্র এখন কাজ করছে। নির্বাচন ছাড়াও এখন যে আমি শেষ করি, দেখুন আমি খোলামেলাভাবে হয়তো কেউ কেউ মানে জুলাই অভ্যুত্থানের আমাদের যারা নায়ক তাদের কথা কেউ কেউ বলেন বা বলতে পারেন, এটাকে অস্বীকার করবার উপায় আছে যে তাদের নেতৃত্বেই আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা সবাই যাদের নেতৃত্বে লড়াই করেছি, এরা এই নেতৃত্বে আসীন হবার বহু আগে থেকে আমি আপনি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলি। আমি ব্যক্তিগতভাবে এগুলো বলতে অভ্যস্ত না, কিন্তু আপনি আমাকে বলেছেন সোশ্যাল মিডিয়া, আমি তো সোশ্যাল মিডিয়ায় কথা বলা দিয়ে আমার অ্যাক্টিভিজম শুরু করিনি। আপনি জানেন সেই ফ্যাসিবাদের একদম গোড়ার দিক থেকে বাংলাদেশে যে কয়েকজন এই টেলিভিশনে কথা বলেছে, মানে এবং আপনার আমি তাদের মধ্যে একজন ছিলাম, কোনো সন্দেহ নাই। না, আমি কথাটা সেখানে শেষ করি। সাক্ষী তো ব্যক্তিগতভাবে আমি নিজেই, কিভাবে আমি বলছি, কিন্তু আমাদের সেই সমস্ত অ্যাক্টিভিজম, অন্যান্য রাজনৈতিক দল তাদের ব্যাপক মানে অবদান, তাদের হাজার হাজার নেতা কর্মী আহত নিহত গুম হয়েছে, মামলার শিকার হয়েছে লক্ষ লক্ষ, এগুলো সব সত্য। কিন্তু তা সত্ত্বেও আমরা সকলেই এই কম বয়সী তরুণদের নেতৃত্ব মেনে নিয়ে এই অভ্যুত্থানে অংশ নিয়েছি, যে যেখানে যে অবস্থানে ছিলাম। সুতরাং তাদের যে এই যে অভ্যুত্থানের নেতৃত্ব, তাদের অন্য অনেক কারণে অনেক সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু এইটা তো আপনি খারিজ করে দিতে পারবেন না, তাদেরকে তাদের এই অবস্থান থেকে আপনি সরিয়ে দিতে পারবেন না। আমি ব্যক্তিগতভাবে যখনই এটা স্মরণ করি, আমি নিজেকে ঠিক রাখতে পারি না। কিরণ ভাই, আপনি জানেন যে আমি দেশান্তরে থাকা অবস্থা আমার বাবাকে হারিয়েছিলাম। আমি দেশে আসতে পারিনি বাবাকে শেষ বিদায় জানাতে। আমার একদিক থেকে মানে আমার ভাগ্য এতটুকু ভালো যে আমার আম্মা আজ থেকে 6 মাস আগে যখন বিদায় নিয়েছেন তখন আমি বিদেশে ছিলাম, কিন্তু আমি চলে এসেছি এবং মাকে শেষ বিদায় জানাতে পেরেছি। আমি এদের প্রতি কৃতজ্ঞ না হয়ে কোথায় যাব আমি, কিরণ ভাই? যাদের ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে তারা এদের প্রতি কৃতজ্ঞ থাকবে। এদের অনেক সমালোচনা হতে পারে, কিন্তু ওদের যে নেতৃত্ব, যাদের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিবাদের জগদ্দল পাথরকে সরিয়েছি, তাদের প্রতি আমাদের এই দুর্বলতা থাকবে। কিন্তু তারা যখন একটা রাজনৈতিক দল, সেটা ভিন্ন ব্যাপার। সেই রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করার, দুর্বলতা দেখাবার, ভবিষ্যৎ নির্বাচনে তাদেরকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার এরকম কোনো সুযোগ নেই, এবং সরকার হিসাবে এ ধরনের কোনো আচরণ আছে বলে আমার জানা নেই। আমি সরকারের ভেতরের মানে খুবই ছোট একটা অ্যাসাইনমেন্ট নিয়ে সরকারের সঙ্গে আছি, কিন্তু আমি যতটুকু দেখি সরকারের কোনো পর্যায় থেকেই মানে রাজনৈতিক পক্ষপাতিত্ব দল হিসাবে কারো প্রতি বৈরিতা, কারো প্রতি পক্ষপাতিত্ব, সরকারের ভেতরে এ ধরনের কোনো দৃষ্টিভঙ্গি, কোনো আচরণ নেই। দুইজন উপদেষ্টা কি কোনো কারণে কোনো দুর্বলতা আছে কিনা কারো প্রতি, সেটা আমি বলতে পারবো না। আমি তো সবার ভেতরের খবর জানি, তাদের কার্যক্রমে বা কোনো কিছুতে আমি মানে আপনি লক্ষ্য করেন কিনা, আপনিও তো একজন মানুষের ফেসবুক বা অন্য না, সেটা ফেসবুকের সব কথা কি আমরা সবকিছু বিশ্বাস করি? না, করি না।
কিন্তু মানে একটা জায়গায় আপনার সাথে আমি এবং অনেকেই সহমত করতে হবে। আজকে যারা বিএনপিতে কাণ্ডারি আছেন, ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা যাবেন, আমাদের এই তরুণরা, ছাত্ররা যে নেতৃত্ব দিয়েছে, সে নেতৃত্বের কারণের জন্যই কিন্তু আপনার মাকে আপনি এসে শেষ বিদায় দিতে পেরেছেন। এই তরুণদের এবং আমাদের যে 15 বছরের যে সংগ্রাম ছিল, আমাদের যুদ্ধ ছিল, সেই যুদ্ধে আমরা একটা অবস্থানে নিতে না পারার কারণের জন্য কিন্তু আপনি আপনার বাবাকে বিদায় দিতে আসতে পারেননি। সুতরাং তরুণদের প্রতি আমাদের সবসময় একটা কৃতজ্ঞতা থাকবে। এবং আপনি যেটা বলছেন যে রাজনৈতিক ক্ষেত্রে তারা যখন রাজনীতি করবে তাদের নানা রকম মত দ্বিমত থাকবে, কিন্তু এই যে 6ই জুলাই তাদের যে আন্দোলনের কথা ছিল, তাকে 5ই জুলাই আগস্টে শিফট করে তারা কিভাবে নিয়ে আসতো, কি তীক্ষ্ণতা, কি বুদ্ধিতা, কি ধরনের পারদর্শিতার পরিচয় দিল এই অল্প বয়সী ছেলে মেয়েগুলো। নিশ্চয়ই আমরা মনে করি জাতি হিসেবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। রাজনীতিতে ভেদাভেদ থাকবে, বিএনপি, জামায়াতে ইসলাম, নতুন এনসিপি, আরো বাম দলগুলো থাকবে, কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের আশা করি সেই জায়গাটা আমরা রাখতে হবে। আমি একটা শেষ মুহূর্তের আলোচনায় অল্প সময় যদি বলেন যে সব কিছু তো বলা হলো, তো একটা রোড ম্যাপ ঘোষণা করতে চ্যালেঞ্জ কোথায়? যে একটা রোড ম্যাপ, আমরা যেমন আপনার যখন বিয়ে হয়েছে একটা কার্ড ছাপানো হয়েছে, আগামী অমুক তারিখ বেলা 2টার সময় জনাব মনির হায়দার সাহেবের বিয়ের দিন এবং আপনারা দাওয়াত পাবেন। না, দেখুন, সবকিছু তো আর এভাবে বিবেচনা করা যাবে না। কেউ একজন প্ল্যান করতে পারে, যে আপনি বিয়ের কথাই যখন বললেন, কেউ একজন প্ল্যান করতে পারে যে এখন 2025, আমি 2027 সালে বিয়ে করব, এই ঘোষণা সে দিতে পারে, কিংবা 2027 সালে জুন মাসে বিয়ে করব। কিন্তু তাই বলে সে কবে কোথায় তার ওই পান চিনি হবে, কবে গায়ে হলুদ হবে, কোথায় হবে, সেগুলো আজ না, মানে আজকে বলাটা তো আর এত ইমার্জেন্সি না। আমি মনে করি হ্যাঁ, রোডম্যাপের কথাটা দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি বলছে, এবং তাদের এটা বলার সম্পূর্ণ অধিকার আছে, এবং তারা এটা বলতেই পারে, তারা তাদের রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছে। কিন্তু আপনি যদি রোডম্যাপের কথাটা বলেন, নির্বাচনের ক্ষেত্রে আসলে রোডম্যাপ তো ঠিক জানি না, রোডম্যাপ বলতে তারা কি বোঝান। তফসিল হতে পারে, তো তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন যখন সময় আসবে, সরকারের সঙ্গে অবশ্যই একটা সমন্বয় করে করবে। তো এক্স্যাক্টলি কবে তফসিল ঘোষণা করা হবে, কবে বাছাই করা হবে মনোনয়নপত্র, কবে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে, এগুলো তো একটা সময়ে গিয়ে করা যাবে। আপনি 8 মাস 10 মাস আগে কাজটা করতে পারবেন না। আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে, আমিও তো একজন ভোটার এবং নাগরিক, আমি মনে করি যে সরকার যে ঘোষণাটা দিচ্ছে যে অমুক মাসে নির্বাচনের লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি, তো যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে অক্টোবর মাসে গিয়ে বা নভেম্বর মাসে তফসিল ঘোষণা করা হবে। এখন রোড ম্যাপ বলতে আমি এই জায়গাটা আমি নিজে বোঝার চেষ্টা করছি, হয়তো বুঝতে পারবো যে আসলে রোড ম্যাপ বলতে কি বোঝানো হচ্ছে। ট্রানজিশন, তাই তো, ট্রানজিশন প্ল্যান তো সরকার বলছে নিশ্চয়ই আমরা জন্য ট্রানজিশন প্ল্যানটা লাগবে, এবং সেটা এই সংস্কার উদ্যোগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানে আপনি কেউ বলার চেষ্টা করছে যে সংস্কার না হলে নির্বাচনের কথা এখন বলারই দরকার না, আমি সেটা বিশ্বাস করি না, এবং সরকারও সেটা বিশ্বাস করে না। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি দুটোকে একসঙ্গে এগিয়ে নিতে বলছেন। তিনি বলছেন এই সংস্কার, ঐক্যমত্য, নির্বাচন সব একই প্যাকেজের মধ্যে, ট্রানজিশন একই প্যাকেজের মধ্যে, তো সেভাবে সবকিছু নিশ্চয়। তাহলে আমি একেবারে শেষ করে দিলাম, আপনাকে আর কথা বলবার সুযোগ দিলাম। নির্বাচনের কালক্ষণ নিয়ে আমাদের আসলে যেরকম ভাবনা, সেটির কোনো দুশ্চিন্তার কারণ নেই। নির্বাচনের রোডম্যাপ আসলে এক ধরনের অঙ্কিত হয়ে গিয়েছে, এবং আমি তাই দেখতে পাচ্ছি রোডম্যাপ অঙ্কিত হয়ে গিয়েছে। আমরা নির্বাচনের প্রত্যাশায় থাকবো। এবং প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রফেসর ডক্টর ইউনূস তার সর্বসাধ্য দিয়ে চেষ্টা করছেন দেশের মানুষকে ভালো রাখবার জন্য, আমাদের সবাইকে ভালো থাকবার সুযোগ করে দেওয়ার জন্য। রাজনৈতিক দলগুলো সেটি নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে একটা জাতীয় নির্বাচনের কালক্ষণের অপেক্ষায় রয়েছে। আমরা মনে করি দেশের ইতিহাসের একটা সবচেয়ে শ্রেষ্ঠতম গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের আমরা আশা করছি, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে আগামীতে যারা সরকার গঠন করবে তারা নিশ্চয়ই পতিত আওয়ামী সরকারের আমলে যে ভুল ভ্রান্তি, অন্যায়, অত্যাচার, জোর জুলুম, খুন, হত্যা, অর্থ পাচার যেগুলি করেছে, সেগুলি থেকে নিজেদেরকে শুধরে আগামী বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখবেন। আমি প্রিয় সাংবাদিক, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মনির হায়দার, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই আমাদের আজকে ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন শেষ করছি। ধন্যবাদ আপনাকেও, আপনার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।